বিকেল হতে আত্মীয় স্বজনরা তাদের নিজ বাড়ির পথ ধরেছে। দুদিন তো থাকলো, সবারই তো নিজস্ব কাজকর্ম রয়েছে। রুবির মাও চলে গেছেন তাদের বাড়িতে। কাল কোমল তার নতুন বউকে নিয়ে বাড়ি ফিরবে, তাই সবকিছু গোছগাছ করার জন্য আগেই চলে গেছেন তিনি। বসার ঘরে সোফায় বসে আছেন আফতাব রহমান, অনিয়া, জহির, কামিনী, ইশরাক রহমান। চেয়ারে বসে আছে হিরো, নিফা আর রুবি। আবার দাঁড়িয়ে আছে। আফতাব রহমান বললেন, যাক, বিয়েটা তাহলে ভালোই সম্পন্ন হলো। আমাদেরও কাল ঢাকা ব্যাক করতে হবে। ইশরাক রহমান বাধা দিলেন, না ভাইজান, আর কয়টা দিন থেকে যান। ভাবি, আপনি কিছু বলেন। অনিমা, জহির কিঞ্চিত হেসে বললেন, আমি কি বলবো? আপনার ভাইজান যদি থাকতেন আছেন। নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আমার সেখানে থাকা খুব ইম্পর্টেন্ট। মাঝপথে আটকে দিয়ে করিমন বিবি বললেন, আফতাব বাবা শোন, আর একটা দিন থাকে গেলে কিচ্ছু হইতো না। না করিস না বাবা, আমার লাগে অন্তত থাক। পরপর সবাই অনুরোধ করায় বাধ্য হয়ে থাকার সিদ্ধান্ত নিতে হলো আফতাব রহমানের। মায়ের ইচ্ছে কি ফেলতে পারেন? অনিমা তো শুধু মুখে মুখে সহমত পোষণ করছে, সে পারলে এখনই চলে যায়। শহরের মেয়ে উনি, গ্রামের বাড়িতে আসার কথা শুনলেই যেন ওনার জ্বর ওঠে। তারপর শুরু হলো সকলের আড্ডা। কবে কি স্পেশাল কিছু করেছে, কারো কোন আত্মীয় অস্বাভাবিক কিছু করেছে কি না কি সাধারণ আলোচনা হয়ে থাকে আর কি। আসতে পারি? রুমে একা ছিল দৃষ্টি। পুরুষালী কণ্ঠস্বর পেয়ে সুখচিত হলো। কে? পকেটে হাত গুছে শটান হয়ে দাঁড়িয়ে থাকা যুবক বলল, আমি দীপ্ত। ঘরে দৃষ্টি ব্যতীত আর কেউ নেই, তাই একে দুর্বল জড়তা তার সত্তা গভীরে আশ্রয় নিল। ইতস্তত বোধ করতে করতে বলল, আসুন। দীপ্ত এগোলো না। দৃষ্টির অস্বস্তি হচ্ছে সেটা ফকফকের সাদা আলোয় বুঝতে পারলো ভালো করে। দীর্ঘ গলায় বলল, আমি এখানেই ঠিক আছি। শুয়েছিল দৃষ্টি। বসতে বলল, কিছু বলবেন? হ্যাঁ, দাদুকে কিছু বলতে এসেছিলাম, কিন্তু দাদু তো এখানে নেই। থাক, কোন ব্যাপারে? আমি তাহলে আসি। দীপ্ত চলে যেতে হাফ ছেড়ে বাঁচল দৃষ্টি। দীপ্ত কেমন ধরনের মানুষ এখনো সে জানে না। সেই কবে দেখেছিল মুখটা ঠিক আবছা মনে পড়ে। হয়তো তাদের মধ্যে সখ্যতা কম বলে অস্বস্তি বোধটা বেশি হচ্ছে। দীপ্ত আর প্রণয় বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বিকাল গড়িয়ে গেছে। দৃষ্টির ঘরে হম্বিতম্বি করে প্রবেশ করলো কামিনী আর অনিমা, জহির। করিমন বিবি তখনও ঘরে নেই। কিছু একটা বিষয় নিয়ে দৃষ্টির উপর মারাত্মক রেগে আছে দুজন। কামিনী স্টিলের দরজাটা লাগিয়ে দিল। দাঁত কটমটি ফকরে এসে দৃষ্টি চুলের মুঠো ধরে রুদ্ধস্বরে বলল, তোর মতো লুবি মেয়ার দুটো দেখি নেই। তোরে আমি জামা কাপড় কিনে দিই না? দীপ্ত ছেলেটাকে সহজ সরল পেয়ে ফুসলিয়ে পাশলিয়ে তার থেকে দামি জামা কাপড় আদায় করে নিয়েছিস? বড় লোক শুনে লোভ লেগেছে তোর? জিভ দিয়ে লালা পড়ে? আপা দেখছেন? এই নুরির মেয়ের কাণ্ড দেখছেন? দৃষ্টি ব্যথা আর্তনাদ করে উঠল। তার চেয়ে বেশি কষ্ট পেলে তার মৃত মাকে গালি দেওয়ায়। বুকে সাহস সঞ্চয় করে প্রতিবাদ করলো সে, খবরদার চাচি, আমাকে যা বলার বলেন, আমার মাকে কিছু বলবেন না। চুপ করো অভিশপ্ত। কামিনী তো ঠিকই বলেছে। যখনই শুনতে পেলি আমার ছেলের অনেক টাকা, অমনি এটা ওটা চেয়ে নিতে শুরু করলে কেন রে? প্রতি মাসে তো জেঠু কম টাকা পাঠায়, সব খরচই তো বহন করি আমরা। তাহলে আমার ছেলেকে ফাঁসাতে চাস কেন? না, এসব আমি হতে দেব না। কোথায় ওই জামাটা? অনিমা, জহির এদিক সেদিক তাকিয়ে গাউন জামাটা খুঁজে ফেলেন আলনার ওপর। দৃষ্টি জোরে কান্নাও করতে পারছে না। তার জন্য জোরে হাসা বা কান্না দুটোই কঠোরভাবে নিষিদ্ধ। জোরে হাসলে তার শাসি বলে বেশ্যারা নাকি ওভাবে হাসে। সে নীরবে কাঁদল। তার পিঠে দুটো কিল দিয়ে কামিনী বলল, মুখ পুরি, চোখ নাই? এতেই তোর যে চরিত্র। চোখ দুইটা থাকলে নির্ঘাত বেশ্যা হইতে। তার জামাটা নিয়ে তার শাশিরা চলে গেল। যেতে যেতে দীপ্তের মা বলল, জন্মের আগেই বাপকে খেয়েছে, আর জন্মের পর মাটাকেও। এই অপয়টাকে সহ্য করো কিভাবে কামিনী? মানতে হবে তোমার অনেক ধৈর্য। আমি তো বাবা 1 সপ্তাহ পারতাম না। দৃষ্টি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কাঁদতে চায় না, তবুও অশ্রু গড়ায়।
তার তো কোনো দোষ নেই, তবু কেন মানুষ তাকে কথা শোনায়? মায়ের মৃত্যুর পর প্রাণ খুলে কবে হেসেছিল তার ঠিক মনে পড়ছে না, তবে গত কয়দিনে সে অনেক হেসেছে। সাসি কাজে ব্যস্ত ছিল বলেই হয়তো সেই সুযোগ পেয়েছিল। এখন বোধ হচ্ছে তার এত হাসা উচিত হয়নি, তার মুখে হাসি মানায় না। তার মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার হাসিও মারা গেছে। আজ খুব ইচ্ছে করছে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে। তার মাকেও এই বাড়িতে কেউ ভালো চোখে দেখেনি। খুব নরম ছিলেন উনি, একমাত্র আফতাব রহমানই পাশে ছিলেন তখন, আর এখনও। কেন এই অল্প বয়সে সব কিছু হারাতে হলো ওর? এত খারাপ কেন তার ভাগ্য? কাল থেকে আবার স্কুল যেতে শুরু করবে, সে আবার একা হয়ে পড়বে। এটাই ভরণ ভালো। তার মতো অপয়ের সঙ্গে কারো না থাকাই উচিত। অনিমা জহির রান্নাঘরে গিয়ে পুড়িয়ে ফেললেন জামাটা। কালো ধোয়া মিশে গেল বাতাসের সঙ্গে, মিশে গেল অন্ধ মেয়ের খুশিটাও। আবার রুম উপরের তলায়। সে সবই রুম থেকে বেরিয়ে নিচতলে নামতে যাচ্ছে, অমনি কামিনী ওর কুনুই চেপে ধরলো। কেন ধরলো তা বুঝতে পারলো না। আবার আমার লাগছে, ক্ষিপ্ত কণ্ঠে কামিনী বলল, ওই দৃষ্টির ঘরে তোকে যেন সারাক্ষণ গুড় করতে না দেখি। তোকে খাইয়ে দাইয়ে বড় করছি কি ওই অপয়াটার চাকর বানাইতে? অসহ্য ওই মেয়েটা। যা ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে। আবার মুখে অন্ধকার নেমে এলো। তার আফা বলেছেন দৃষ্টির উপর এখন থেকে বেশি করে খেয়াল রাখতে। হিরণ আর রুবি যদি রাগের বসে কিছু একটা করে ফেলে, কিন্তু তার মায়ের কথা অমান্য করার সাধ্য নেই। নিষ্প্রহ কণ্ঠে বলল, যাচ্ছি। সে ছাদে গেল, একে একে সবার জামা কাপড় তুলতে। রোশনি থেকে হঠাৎ নজর আটকে গেল প্যান্টের পাশে মেলে রাখা একটা কালো বক্স। সহজ ভাষায় বলল, আন্ডারওয়্যার। ফোনে ছাদে নিজের জামা কাপড়গুলোই নিতে এসেছিল। তখনই এনার্জি বাল্বের আলো এই দৃশ্য দেখে অস্বস্তি হয়ে গেল, আশ্চর্য মনে গেল মুহূর্তে। আবার নাক মুখ কুচকে 2 আঙ্গুলে তুলে ড্যাব ড্যাব করে দেখছে সেটাকে। ঠোঁট কামড়া ধরল ফ্রনে। আরো অদ্ভুত তো, এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার আছে, মনে হয় জীবনে দেখেনি। তুরন্ত পায়ে গিয়ে খপ করে নিয়ে নিল তার মহামূল্যবান বস্তুটি। আবার ভাষাহীন বলল না কিছু। আন্ডারওয়্যারের সাথে প্যান্ট শার্ট আর আবার দেওয়া লুঙ্গিটাও হাতে তুললে দ্রুত ছুটো। আবার লাগে শরমে বোকার মতো দাঁড়িয়ে আছে। এদিকে প্রণয় রুমে এসে চট করে ওটাকে ব্যাগের ভেতর লুকিয়ে নিল। পারলে নিজেও ওটার সাথে ব্যাগের ভেতর লুকিয়ে বসে থাকতে পারলে ভালো হতো। ছোট একটা রাত, অথচ ঘটে চলেছে কত কিছু। দূরে হতো কোনো একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে, তবে খুব একটা বেশি রাত হয়নি। বরবউ খেয়ে সবে শুতে গেছে। বাড়ির পুরুষরা কম বেশি বাজার থেকে ঘরে ফিরে অবস্থান নিয়েছে, তবে প্রণয়, ইশরাক, রহমান আর হিরণ এখনই ফিরেনি। দৃষ্টি উপরে এসেছিল ইফার সাথে কোনো একটা বিশেষ আলোচনা করার জন্য। ইফার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই শুয়েছিল। দৃষ্টি তার জুতো জোড়া খুঁজে পাচ্ছিল না। আবু খুঁজতে চাইলে তাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে কামিনী। তার সঙ্গে এখন রুবি। খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ খুব জোর আর্তনাদ করে উঠল দৃষ্টি। সেই শব্দ শুনে করিডোর হতে উৎসুক নজর ফেলল দীপ্ত। তুরন্ত ছুটে এলো শ্রেণীতে। দৃষ্টি ব্যতীত আর কেউ নেই সেখানে। ও পা ধরে খুব কাঁদছে। দীপ্ত আর একটু এগিয়ে এসে দৃষ্টির পায়ের নিচে তাকাতে চমকে গেল। বিস্ময় ভরা নজর ওখানে রেখে অবাক গলায় বলে, এসব কি? এখানে এত কাঁচ এলো কি করে? ব্যথায় জর্জরিত মুখখানা দেখে দীপ্ত কোনো বিলম্ব করলো না, সরিয়ে আনলো দৃষ্টিকে। হাঁটতে পারছে না বেচারি। যত পা ফেলছে তার ব্যথার পরিধি যেন তত বাড়ছে। চোখ মুখ খিচে নিয়েছে। নড়বড়ে কদম পেলে এগোবই বা কতক্ষণ? এতে কাজ আরো গভীরে প্রবেশ করে দৃষ্টির পায়ের ক্ষতি করতে পারে, ইনফেকশনও হয়ে যেতে পারে। পুরুষ্ট হাত দুটো ত্বরিত কোলে তুলে নিলে দৃষ্টিকে। দীপ্তি চিন্তা ভাবনার সবটুকু বাতায়ন করলো দৃষ্টিকে গেলে। দ্রুত দৃষ্টিকে নিয়ে গেল ওর ঘরে। যেতে যেতে আবার উদ্দেশ্যে হাঁক ছাড়লো, আবার দ্রুত ফালতে নিয়ে পানি নিয়ে আয়। দৃষ্টির পায়ে কাজ বিঁধেছে, আবাকে আর আটকায় কে? তার ধম যেন হাতের তালুতে নেমে এলো। সঙ্গে ইফাও বের হলো ঘর থেকে। দৃষ্টি বিছানায় বসালো। মেয়েটা কন্দনের মাঝে হিঁচকি তুলেছে, বারবার বলছে, খুব ব্যথা করছে, আমাকে দাদুর কাছে রেখে আসুন। দীপ্ত কিছু টিস্যু রাখলো দৃষ্টির পায়ের নিচে, কারণ গল গল করে তাজা রক্ত বেরিয়ে চলেছে। ইফা আর আবা বালতি করে পানি নিয়ে এলো। রক্তিম পা দুটো দেখে চমকে উঠল দুজনেই। দৃষ্টির পা দুটো বালতিতে রাখলো দীপ্ত। তার কণ্ঠে খুব তাড়া, ওর খেয়াল রাখে, স্বামী একটু আসছে। দীপ্ত ব্যস্ত পায়ে কোথাও একটা গেল। এদিকে দৃষ্টির মধ্যে পায়ের যন্ত্রণায়
চেয়ে প্রবল হয়ে দেখা দিল এক তীব্র উদ্বেগ। দীপ্তকে তার কাছাকাছি দেখলে নিশ্চয়ই চাচিরা আবার কথা শোনাবে তাকে, শুধু যদি তাকে একা গালাগাল করতো, কিন্তু সেটা তো করে না ওনারা। তার মৃত মা বাবাকেও তুলে যখন তখন কথা শোনায়। মনে হয় ও ছোট বলে কেউ শানিত তালোয়ার দিয়ে আঘাত করছে। এরপর অস্থির চিত্তে বলে, এসব কি করে হলো? বাড়িতে ভাঙা কাজ আসলো কোত্থেকে? আমিও তো সেটাই ভাবছি। হয়তো কাসন ভেঙেছে কারো হাত থেকে, নয়তো কেউ ইচ্ছাকৃতভাবে রেখেছে। আবার কথায় চিন্তায় পড়ে গেল ইফা। এক পর্যায়ে দমকালো আবাকে, তোকে বলেছিলাম না দৃষ্টির খেয়াল রাখতে, তাহলে একা ছাড়লি কেন? আমি তো রেখেছিলামই, কিন্তু মা। তখনই রুবি ঢুকলো। রুবিকে ফাঁস কাটিয়ে ঢুকলো দীপ্ত, হাতে ফার্স্ট এড বক্স। প্রথমে দৃষ্টির ডান ফাটা তুলে আলগোছে টিস্যু দিয়ে মুছে দিল দীপ্ত। রুবি আতঙ্কিত ভাবাবেগে বলল, আই এম সরি দৃষ্টি, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আর এর মধ্যে এত কিছু ঘটে যাবে ভাবতেই পারিনি আমি। কতটা কেটে গেছে তোমার? নিশ্চয়ই খুব ব্যথা হচ্ছে। ইফা, যা গিয়ে কুসুম গরম পানি নিয়ে আয়। যাচ্ছি ভাইয়া। দীপ্ত খুব সিরিয়াস, মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব চিন্তে আছে। প্রথমবার কোনো পুরুষ পায়ে স্পর্শ করে অস্বস্তি হচ্ছে দৃষ্টির। ইতস্ত কণ্ঠে বলল, আমার পা ছাড়ুন ভাইয়া। ইফা, আপিকে নয়তো আবাকে শিখিয়ে দিন, ওরা করে দেবে। ব্রু কুচকালো দীপ্ত। চুপ করে বসে থাকো। ধরে নাও এই মুহূর্তে কোনো ডক্টর তোমার ট্রিটমেন্ট করছে, তবে আমি কিন্তু ডক্টরের মতো জল্লাদ নই, আস্তে ধীরে বের করব। আবার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, ভাইয়া এত তাড়াতাড়ি এই ডাক্তারের বাক্সটা কোথায় ফেলে? আমাদের বাড়িতে তো এটা নেই। দীপ্তর সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। পরিষ্কার হাতে কাছের টুকরোগুলো বের করার জন্য গভীর মনোযোগ দিল। রুবির নাক মুখ কুচকে ফস্থান করলো। তখন আবার প্রশ্নের জবাব দেয় ইপ্ত, গাড়িতে ছিল। কোথাও জার্নি করতে হলে আমি এটা গাড়িতে রেখে দিই। ভাঙা কাছের টুকরোগুলো বের করার সময় ব্যথায় চিৎকার করছে মেয়েটা। চোখ ভরে উঠেছে পানিতে। ভেজা গাল মুছে নিচে একটু ফোর অবরত পড়ছে লবণাক্ত ক্ষারীয় পদার্থ। দীপ্ত খুব যত্ন সহকারে করছে তার কাজটা। দৃষ্টি কখন যে দীপ্ত চুল খামছে ধরেছে তার কোনো খেয়াল নেই। এই দৃশ্য দরজায় দাঁড়িয়ে অনিমা জহির দেখে ওনার জ্ঞান হারানোর উপক্রম। বিস্ময় হতে বিহ্বল সোয়াল শক্ত হয়ে গেল। আবার দৃষ্টির হাতটা দীপ্ত চুল থেকে সরিয়ে ওর ফাঁসে বসলো। দৃষ্টিরও হুঁশ নেই। যতবার কাছের টুকরো বের করা হচ্ছে সে ফেটে পড়ছে আহাজারিতে। ব্যাস ব্যাস দীপ্ত ভাই, প্লিজ থামো, আর করবেন না। আমার কোনো চিকিৎসা লাগবে না, খুব ব্যথা লাগছে। আমাকে আমার ঘরে রেখে আসুন, আমি সামলে নিতে পারবো। দীপ্ত ঠান্ডা গলায় আশ্বস্ত করতে বলল, শান্ত হও দৃষ্টি, এগুলো বের না করলে পরবর্তীতে ইনফেকশন হতে পারে। তখন ডক্টর কিন্তু আমার থেকেও বেশি কষ্ট দিবে। পা নাড়িও না, এই তো শেষ প্রায়। অমনি খেফাটে অনিমা জহির বললেন, দীপ্ত এসব কি করছিস তুই? ওকে তোর ঘরে এনেছিস কেন? আবার ওর পাও ধরে রেখেছিস। আবাকে বুঝিয়ে দিতি ও পরিণীত তোরই করতে হবে এমন তো কথা নেই। কথাগুলো খুব অদ্ভুত শোনালো দীপ্তের কানে। ইফাও চলে এলো গরম পানি নিয়ে। দীপ্ত রক্ত বন্ধ করার চেষ্টা চালালো কিছুক্ষণ। দৃষ্টি প্রচণ্ড ঘাবড়ে আছে। আবাকে ফিসফিস করে বলছে তাকে এখান থেকে নিয়ে যেতে। দীপ্ত রাশবাড়ি গলায় বলল, দেখতেই তো পারছ দৃষ্টির পায়ের অবস্থা। এই অবস্থায় এসব কথা মানায় না মা। আবার ঠিকঠাক করতে পারতো না। তাছাড়া দৃষ্টি আমার বোন হয়, সহজভাবে নাও ব্যাপারটা। অনিমা জহির আরও কিছু বলতে চাইলে দীপ্ত তার প্রখর চোখ দুটো দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। কিছুক্ষণ পর ব্যান্ডেজ করে একটা প্যারাসিটামল খাইয়ে দিল। যেই না পুনরায় দৃষ্টি কোলে নিতে চাইল, অমনি বাধা দিল অনিমা জহির। চোখে চোখ তার কঠোর নিষেধাজ্ঞা। দৃষ্টিও চায় না তাকে পুনরায় স্পর্শ করুক। তখন কিছু ফিল করতে পারেনি, কারণ ঘটনার আচমকীয়তা হতবুদ্ধি হয়ে গেছিল। এখনই যে কম ব্যথা করছে তেমনটা নয়। ইফা আর আবার দৌড়ে দৌড়ে নিয়ে গেল তাকে। রাতের নিরালা পর পাশাপাশি শুয়ে আছি হিরণ আর ইফা। গরময় অন্ধকার, আশপাশ নীরব নির্জন। ইফা কেমন যেন গুটিয়ে গেছে, মুখটা বড্ড ফ্যাকাশে হয়ে আছে তার। নির্জীব কণ্ঠে বলল, আমি কখনো ভালোবেসেছিলে? আদো আদো ঘুমের মধ্যে কপাল কুচকায় হিরণ। কি বললে? হিরণের হাত দুটোই ইফার কোমর পেঁচিয়ে আছে। তার চোখ বড্ড, মুখ বড্ড স্থির। নিরুত্তাপ স্বরে বলল, একটু কি ভালোবাসা যেত না আমায়? হিরণের মনে সন্দেহের উদয় হলো। আদো আদো ঘুম উবে যায় ততক্ষণে। কিসের বলছো তুমি?
বুঝে বলছো তো, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বলছো? ইভা চোখের পাতা বুঝে রাখলো শক্ত করে। বাপটা এমন যে গভীর ঘুমে আচ্ছন্ন, আর কোনো আওয়াজ পাওয়া যায় না। হিরণ ঝাঁকুনি দেয়, তবুও সজাগ হয় না। ঘন ঘন শ্বাসের শব্দ শুনে বিজনী লিফে ঘুমের মধ্যে বলেছে কথাটা। হিরণ যেন হাফ ছেড়ে বাঁচলো বড় দমে। আধার কাটিয়ে নরম রোদের আগমন, সকালের নাস্তার ফাটে শুকেছে কিছুক্ষণ হলো। ইফা আজ সকাল থেকে অনেক হাসি খুশি, মন থেকে নাকি লোক দেখানো সেটা কেবল সেই যেন আঙ্গুলের ডগায় ছাবি ঘুরাতে ঘুরাতে গা ছাড়া ভাব নিয়ে লিভিং রুমে এসে দাঁড়ালো দীপ্ত স্বাভাবিক গয়েল বলল, কাল রাতে সেইতে কাজ রাখার মতো জঘন্য কাজটা কে করেছিল? এখনো সময় আছে, স্বীকার করে নাও। কেউ বলছে না। রুবি বয়াতুর চোখ মুখে তাকিয়ে আছে। অনিমা জহির বিরক্ত বোধ করলো। দীপ্ত, কেউ ভুলবশত হয়তো রেখেছে, এটা নিয়ে এত ময়না তদন্ত করতে হবে না। দীপ্ত তীক্ষ্ণ নজরে চারপাশ পরখ করে বলল, মা আমি বেরোচ্ছি। অনিমা জহির টিভি দেখতে দেখতে বললেন, কোথায় যাচ্ছি? দীপ্ত নীরবে সহসা বললেন, দৃষ্টিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। সে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলল না। বাঘকে নিয়ে দৃষ্টির ঘরের দিকে হাঁটা ধরল। অনিমা জোর সন্ধিয়ার নজরে তাকালো। হসপিটালে নিয়ে যাবি মানে? ওর টিটেনাস ইঞ্জেকশন দেওয়া খুব জরুরি, তোমার সাথে এসে কথা বলবে। দীপ্তের এহেন কথায় গর্জে ওঠে অনিমা জহির। বাধা দৃষ্টি করতে চাইলে আফতাব রহমান খবরের কাগজ নিয়ে আসতে আসতে বললেন, হ্যাঁ দীপ্ত তো একদম ঠিক কথাই বলেছে। যা দীপ্ত, দৃষ্টিকে নিয়ে আয়। সকালে দেখে আসলাম ছিল। এক কদমও ফা ফেলতে পারছে না মেয়েটা। ডাক্তারকে দেখিয়ে মেডিসিনও নিয়ে আসিস, সাবধানে যাস। সম্মতি পেয়ে পা চালালেও দ্রুত, যদিও কেউ সম্মতি না দিলেও যেতই। পাড়াটার অবস্থা ভাবলে শিউরে ওঠে গা। কিন্তু দৃষ্টি কি হাসপাতালে যাওয়ার জন্য রাজি হবে? বোধ হয় না। তার আওয়াজ শুনলেই মেয়েটা কেমন গুটিয়ে যায়। তবে দেখা যাক কি হয়। দৃষ্টির ঘরে গিয়ে আবির রহমান দীপ্ত দাঁড়ালো দৃষ্টির মুখোমুখি। সহ হয়ে দৃষ্টির গলা পরিষ্কার করার মতো শব্দ করলো দীপ্ত, যেন দৃষ্টি তার শব্দ পেয়ে শোকিত হয়। হলো অতায়। বলেছিলাম দৃষ্টি, পায়ের কি অবস্থা এখন? ব্যথা কি আগের চেয়ে একটু কমেছে? জড়সড় হয়ে বসে থাকা আনিকা রহমান দৃষ্টি মাথা নোয়ালো। বেনিতে হাত বুলাতে বুলাতে মিনমিন স্বরে বলল, হ্যাঁ কমেছে। আপনি ওসব নিয়ে ভাববেন না, এমনিতেও আমার কিছু হবে না। কি করে জানলে তোমার কিছু হবে না? সে দৃষ্টির উত্তরটা জানতে প্রবল আগ্রহী। প্রশ্নবিদ্ধ চোখে এক দৃষ্টিতে ছেয়ে আছে থেকে মেয়েটার মূল্যের মুখখানা দেখে দৃষ্টির বুক ছিঁড়ে বেরিয়ে আসে এক পলি দীর্ঘ সামান্য কাছের আঘাতই তো, এইটুকুতে কিচ্ছু হবে না আমার। দিব্যি বেঁচে থাকবো, কারণ অভাগীদের কিছু হলেও দুঃখ পাবে কারা। কথাটা বলে কিঞ্চিত নিঃশব্দে হাসলো দীপ্ত। এই কথার উত্তর দিতে পারল না। আফতাব রহমান এলেন কিয়ৎক্ষণ পর। অসময়ের মতো মুখে অল্প হেসে বললেন, দীপ্তের সঙ্গে জামা হাসপাতালে ডাক্তারকে একবার পাটা দেখিয়ে উনি মেডিসিন দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চমকে উঠে মেয়েটা। মনে পড়ে কাল সন্ধ্যার কথা। আবহাওয়া নেই যে সাথে যাবে। তবে কি দীপ্তের সঙ্গে তাকে একা যেতে বলেছে? গাবড়ে গিয়ে জবাব দিলে, আমি যাব না। কেন যাবি না? পায়ের ব্যথা বুলে ভয়ে কাতুরে গলায় বলে, এমনি জেঠু, ব্যান্ডেজ তো করে দিয়েছেন উনি। তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজন? দীপ্তি ইঞ্জেকশনের কথাটা বলতে নিবে তখনই হাত চেপে থামিয়ে দেয় আফতাব রহমান। দৃষ্টি ইঞ্জেকশনকে মারাত্মক ভয় পায়। এই কথা শুনলে এক পাও এগোবে না। নরম গলায় বললেন, তোর ভাই কি ডাক্তার? কখনো পড়েছে ডাক্তারি? আর সে তো একটা গ্যারেজের মিস্ত্রি। বাবা, তুমি আবার আমাকে গ্যারেজ মিস্ত্রি বললে? রেগে গেল দীপ্ত। আফতাব রহমান কিছু শুনেও না শোনার ভান করে থাকলেন। দৃষ্টিকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, দীপ্তি শুধু ব্যান্ডেজ করেছে, আর কি? তোমাকে কিছু জিজ্ঞেস করছি বাবা। এইমাত্র কি বললে তুমি? তিনি দৃষ্টির কাছে এগিয়ে যান। দেখেছিস কেমন বেয়াদব ছেলে? নিজের বাপকে যারা করে, আর তুই এই বেয়াদব ছেলের ভরসা ডাক্তারের কাছে যেতে চাইছিস না? একে কোন বিশ্বাস আছে? তুই বল মা। এক মুহূর্তের জন্য হেসে ফেলল মেয়েটা। ওর হাসিটা দেখে প্রাণ জোড়ায় দীপ্তের। মন চায় আরও কিছুক্ষণ দেখতে, কিন্তু সেটা তো সম্ভব নয়। দৃষ্টিকে রাজি করালো হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু দৃষ্টির গাড়ি অবধি হেঁটে যেতে পারবে নাকি এ নিয়ে সন্দেহ হলো। বলল, তুমি কি হেঁটে যেতে পারবে? এক কদম ফেলতে চোখে মুখে ফুটে উঠে ব্যথার ছাপ। তবুও মুখে বলে, পারবো। মনে মনে বলল, না পারলেও পারতে হবে। আপনাকে জড়িয়ে আর কোনো বাজে কথা শুনতে চাই না। আফতাব রহমান বললেন, কোথায় পারছিস? ইসরে, মুখটা কালো হয়ে গেছে ব্যথায়। এই দীপ্ত, বদের হাড্ডি কোথাকার, চোখ কই তোর? গাছের আগায়? ছেলের এমন তেড়া জবাবে ফুঁসে উঠেছে
মুহূর্তে। দেখেছিস কথাবার্তার কি ছেড়ি, এর জন্যই সবসময় চাইতাম দৃষ্টির মতো একটা লক্ষ্মী মেয়ে যেন হয় আমার ঘরে, কিন্তু না, হয়েছে একে হাড়ে বজ্জাত। দীপ্ত নির্লিপ্তভাবে তার বাবার পানে তাকালো, সামনে এগোতে এগোতে বলল, তাহলে দৃষ্টিকে বাসায় নেওয়ার ব্যবস্থা করো। ভদ্রলোক তপ্ত শ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, সেটা যদি পারতাম তাহলে কি আর এখনো বসে আছি? সবাইকে অবাক করে দিয়ে চট করে কোলে তুলে নিল দৃষ্টিকে। মেয়েটার লাজুক অবস্থা, যদিও দীপ্ত হাতের তালু ছোঁয়ায়নি দৃষ্টির শরীরে, হাতে মেলে আছে আলো গোছে, কিন্তু তবুও কি অস্বস্তি কমে? দৃষ্টি আবার সবসময় একটু পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। প্রতিদিন মাথার ওড়নাটা সুন্দর মতো টিফিন দিয়ে সেট করে নেয়, আবার তাকে অবস্থান বলে দিলে অনেক কাজই করতে পারে ও। আফতাব রহমান বললেন, যাক, তোর চোখ দুটো যে গাছ থেকে নেমেছে এতেই শান্তি। হাসপাতালের কার্যক্রম শেষ হলো, ইঞ্জেকশন দেওয়ার পারলো, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দৃষ্টির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখেছে পায়ের অবস্থা সব মিলিয়ে ভালোই ব্যথা পেয়েছে। বারবার মনে হয়েছে আপনার আপন মানুষটা এখানে এসে ভুল করেছে। ও একটা ধরার মতো যখন কোনো হাত পাচ্ছিল না তখন দীপ্ত ওর হাত ধরে বয়স ছোটে ধরে তো দিয়েছিল, পরে আবার শাশির কথা ভেবে ছেড়ে দিয়েছিল। আর সে আঘাতে পেতে চায় না। ছোঁয়াটা কেন অদ্ভুত অনুভূতি দেয়। দৃষ্টি একটু ভীতু টাইপ মেয়ে, দুর্বল চিত্তের মানুষ যাকে বলে। সে খোলা মনে মিশতে ভয় পায়, দুঃখ থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু অল্পতে তার পথ পুরায়। তাই তো তখন কত কথা বলে ফেললো। আজ যদি তার জেঠু না বলতো কখনোই আসতো না। দুটো ছেলে তাকে কি নজরে দেখছে, ওদের চোখে কোনো অসাধু অবিশাল নেই তো? ভাবতে গা ঝাড়া দিয়ে উঠে ওর। আজ বাড়িতে ঢুকে হয়তো এক গাদা তিক্ত বুলি শুনতে হবে। ভেবেছিল জেঠু আসবে, কিন্তু মাঝ রাস্তায় শুনতে পেলো আসেনি। খুব কান্না পাচ্ছে, তবে ওদের সামনে কাঁদতে পারছে না। গাড়িতে চোখ বুজে বসে আছে, তখনই শুনতে পেলো আবার কণ্ঠস্বর, সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল, ওকে ডাক্তার দেখিয়ে ফেলেছ? কথাটা বললো দীপ্তকে উদ্দেশ্য করে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে দীপ্ত ছোট করে জবাব দেয়, দৃষ্টির পাশে বসে গরমে নাক মুখ কুচকে বলো, তোর জন্য আজ চুরি করে এসেছে, অথচ লাভের লাভ কিছুই হলো না। আর একটু আগে আসা উচিত ছিল। সব হয়েছে ওই দপ্তরিটার জন্য। দেখ, স্কুল থেকে চুরি করে আসতে গেলি কেন? শাশি যদি জানতে পারে তখন? আরে চাপ নিস না, কিছু একটা বলে ম্যানেজ করে নেব। তখনই প্রণয় হাতে 3টে কাঠি আইসক্রিম নিয়ে হাজির হয়। আবাকে দেখে চোখ ছোট ছোট করলো। এই মেয়েটা কাল তার মহামূল্যবান বস্তুটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল না। মেয়ে কি গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আইসক্রিম খাবে তোমরা? আবা অকপটে বলে, না, খাবো না। প্রণয় বিড়বিড় করে বলল, আইসক্রিম না খেলে কি হবে? আমার মান সম্মান তো ঠিক খেয়ে ফেলেছ। অথচ মুখে ছড়া হাসি ঝুলে আইসক্রিম দুটো ধরিয়ে দিয়ে দীপ্তের কাছে এলো। দীপ্ত মহাবিরক্ত হয়ে কিছু বলতে নিলে তার আগে প্রণয় বলল, তোর জন্য আনিনি বলে কান্না করিস না, এক্ষুনি গিয়ে আসছে। আমি আবার বাচ্চাদের কান্নার আওয়াজ সইতে পারি না। বলতে দেরি, পা চালাতে দেরি না। ফিক করে হেসে দিল আবা। রুষ্ট মেজাজে উচ্চারণ করলো দীপ্ত, সে কি বাচ্চা? দুটো ছোট বোনের সামনে এভাবে ওর মান সম্মান ডুবালো। আগে বেড়ে ফিরিনি, তারপর বুঝাবে। বিকালে কলম নববধূ শারমিনা আর রুবি চলে যেতে নিলে আটকে দেয় ইফা। হাসি মুখে বলে, আজ যেতে হবে না তোমাদের, কাল তা একদিনের জন্য আবার জার্নি করার কি প্রয়োজন আছে বলো তো? হিরানো তাল মিলালো তাতে। হ্যাঁ, ইফা তো ঠিকই বলেছে, একদিনের জন্য শুধু শুধু গিয়ে কি করবে? কাল তো আবার শ্বশুর বাড়িতেই যেতে হবে, তার চেয়ে বরং আর একটা রাত থেকে যাও। কি বলে নেমা? কামিনীকে উদ্দেশ্য করে বলল শেষ কথাটা। তার পরাণের বাইফো যেহেতু সে কি আর যেতে দিবে, ফলে আজকেও যাওয়া হলো না। ইফা যতটা পারছে হিরণের সঙ্গে ভালো ব্যবহার করছে। আত্মাভিমানী রূপটা লুকিয়ে রাখে মনের এক কোনায়। এই তো রুবিদের যাওয়া আটকে দিয়ে সেমাই রেঁধেছে হিরণের জন্য, কারণ হিরণ সেমাই খুব পছন্দ করে। সে তো সবসময় হিরণের মন কিছু খুশি সেটা নিয়েই পড়ে থাকতো। অসুস্থ হলো স্বামীর চাহিদা পূরণে পিছ হতো না। পিছপা হলো পুরুষ মানুষের গায়ের জোরের সঙ্গে টিকে থাকতে পারেনি কখনো। মেনে নিয়েছে সকল ভালো খারাপ পরিস্থিতি, সবটুকু জোরে তার স্বামী। হিরণ সামাই খেয়ে খুশি হয়ে বলল, তোমার মতো লক্ষ্মীমন্ত বউ আর দুটো হয় না। কখন কিভাবে স্বামীকে খুশি করতে হয় তুমি ঠিক জানো। তোমার রান্না আমার কাছে অমৃত মনে হয়। জবাবে লাজুক হাসলো ইফা, যেমনটা বিয়ের প্রথম হিরণের প্রেমের বুলি শুনে লাজুক হাসতো ঠিক তেমন। চিবুক ঠেকালো গলায়, আলতো স্বরে বলল, কি যে বলো না তুমি?
কোথায় আর তোমাকে খুশি করতে পারলাম? খুশি করতে পারলে কি আর যাকগে, এবার থেকে খুব যত্নশীল বউ হব। তুমি দেখবে এক অন্যরকম ইফাকে। কতটা মুগ্ধ হবে জানি না, তবে আশ্চর্য ঠিক হবে। তুমি যেমন আছো, যেই রূপে আছো তেমনি তোমাকে ভালোবাসি, এটাতেই আমি অভ্যস্ত, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে ইফার হাতে চুমু খেলে টুংটাং মেসেজের শব্দ ফোন হাতে নিয়ে সরে যায় হিরণ। ইফা মৌনতায় ডুবে বিড়বিড় করে, কি নিখুঁত অভিনয় তোমার। পরনারীর সাথে রতিরসের অবহান শেষে যখন তুমি গোসলে যাও, তখন প্রতিটা পানির ফোঁটা বিষাক্ত অ্যাসিড হয়ে জ্বলসে দিক তোমার সর্বাঙ্গ। যতটা যন্ত্রণায় আমাকে পড়াচ্ছ, তার চেয়ে বেশি যন্ত্রণায় কাতরাবে তুমি। সূর্য ডুবে গেছে বহুক্ষণ, রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে। দৃষ্টি আর কবিরন বিবির ঘরে খাবার পাঠিয়েছে কামিনী। এই তো মাছের সবচেয়ে ছোট একটা পিস আর মুরগির মাংস, গরুর মাংস দেননি। কিন্তু এতে দীপ্তর কোনো হেলদোল নেই। সে তার কালো মার্সিডিজ নিয়ে বেরিয়েছে। কালো মার্সিডিজটা ওর ভীষণ প্রিয়। অন্য গাড়িগুলোর থেকে এটা একটু দামিও। তাদের কানে ব্লুটুথ গুঁজে কারোর সাথে কথা বলছে, ড্রাইভিং করছে, সঙ্গে প্রণয়ের লাগামহীন বক বক ফ্রি। আবার ছটফটে ভঙ্গিতে গরময় পাইচারিতে ব্যস্ত। বিরক্তিতে বলল, আপা তুমি এতটা শান্ত কি করে আছো? আমাকে একটু বলবে প্লিজ? সুবিশাল আকাশের অর্ধছাড়টি যেন ইফার সমস্ত একাগ্র কেন্দ্রবিন্দু। চোখ দুটো নিদ্রুপ। জবাব না পেয়ে আবার রাগি রাগি ভাব নিয়ে ঝাঁকুনি দিল। আপা আমি কিছু বলছি তোমায়। এই দুটো নোংরা কিটের সমস্ত মেসেজ নোট ফিকগুলো সবাইকে দেখিয়ে দিচ্ছ না কেন? সবাই তো জেনে গেছে ওদের কুকীর্তির সম্পর্ক, তাহলে আর কিসের অপেক্ষা? জুতে ছুঁড়ে মারো ওদের মুখে। আবার পানি ফিরল ইফা, কণ্ঠ তার মলিনতা। ধৈর্য ধর বোন, ওদেরকে ওদের মতো থাকতে দে। জানিস তো, বেশি গরম গরম খেতে চাইলে জিহ্বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খাবার বেশি ঠান্ডা করে খেলেও তার কোনো স্বাদ থাকে না। তাই বলছি এখনই সবাইকে সবটা বলে দিয়ে ডিভোর্স দিয়ে দাও এই লুচ্ছাটাকে। আমার শরীরে তো প্রতিটা রন্ধে রন্ধে ওদের জন্য ঘৃণা জমে গেছে। পারলে তো উল্টো করে ঝুলিয়ে ফিফড়া দিয়ে খাওয়াতে ওদের শরীর। আবার ডাগর ডাগর চোখ জোড়া আগুনের ফুলফুলিতে খেলছে। শ্যামলাবর্ণের মুখে হবে কাঠিন্যতার ছোঁয়াইফা চোখের পানি লুকাবার চেষ্টায় হাঁটুতে মুখ গুজে বসে রইল কিছুক্ষণ। রাত তখন 2:30। ইফা গুটি গুটি পায়ে ছাদের দুয়ারে এসে দাঁড়ালো। কান পেতে শুনতে চাইল কিছু। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হচ্ছে। ফের পা টিপে টিপে নিচে নামতে আবার হুড়মুড়িয়ে এসে জিজ্ঞেস করে, আপা সব ঠিক আছে তো? ইফা আস্তে পায়ে হাঁটতে হাঁটতে বলে, সব ঠিক আছে। সে ফোনটা হাতে নিয়ে সোজা ডায়াল করলো আফতাব রহমানের নাম্বারে। বদলোক কাঁচা ঘুম ভাঙে ফোন কানে ছাপতে বাইরে আসার জন্য তাড়া দিল ইফা। দরজা খুলে বের হলেন তিনি। ইফা ওনাকে নিয়ে অতি সাবধানতা অবলম্বন করে ছাদের দিকে যেতে যেতে আসল ঘটনা সংক্ষেপে বলতে থাকলো। আবার কড়া দীপ্তর দরজা খুলে বিরক্ত মাখা স্বরে কিছু বলতে নেবে, তখনই আবার পিস করে বললাম, ভাইয়া জোরে আওয়াজ করে না, একটা চোরকে আজ হাতে নাতে ধরব। তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, জেঠু আছে আমাদের সাথে, দ্রুত পা চালাও। কিছুক্ষণ পর দীপ্ত আবার ছাদে এসে দাঁড়ালো। প্রতিটি চোখে জ্বলছে প্রশ্ন। তার ইফার গলায় জমে থাকা অজস্র অনুভূতির বার সে একখানা শুকনো ডোক গুলে নিল। বুকের ভিতরে কেউ যেন তাতেও হাতুড়ি চালাচ্ছে নির্বিকারে। সে মাথা তুলে নির্বিকারে তাকালো মহাকাশময়। নিঃশেষ ভর দিয়ে মনোবল শক্ত করল। ইফা শক্ত হাতে সিলেকোঠার কাঠের দরজায় জোরে জোরে আঘাত করতে করতে বলল, বের হও হিরণ, তোমার আর রুবির সমস্ত কুকুরটি জেনে গেছি আমরা। দরজা খুলো, নয়তো ভেঙে ফেলবো। আফতাব রহমান আর দীপ্ত দুজনে আশ্চর্য মনে গেল। আবার চেঁচালো, ভাইয়া এই দরজা ভেঙে ফেলো, ওদের নষ্টামে হাতে নাতে ধরে ফেলেছি। ভেতরে আতকে উঠল হিরণ আর রুবি। কামনাবিদ্ধ দুই মানবী ভয়ে আতঙ্কে কাঠ জামা কাপড় পরতে শুরু করলো। তখনই দুজনে ভাবছে এখন কি করে। ভাবছে দীপ্তে চল শক্ত হয়ে এলো। ইফার কান্নার আওয়াজ বাড়লো। দরজায় একের পর এক লাথি মারলো দীপ্ত। আফতাব রহমানের চেষ্টা চালালেন দরজা ভাঙতে। শেষমেশ দরজা ভাঙতে দৃশ্যমান হলো দুটো অপরাধীর মুখ। ডুবে আঁকড়ে ধরতে চাইছে হিরণকে, কিন্তু হিরণ তাকে দূরে ঠেলে দিচ্ছে। ধরা পড়ে যাওয়া চোরের মতো মুখ দুটো দেখে থুতু ফেললো। আবার আপনারা এইখানে? ইফা তুমি? হিরণের কথা শেষ হবার আগে ইফা জড়গতিতে এসে সজোরে থাপ্পড় মারল হিরণের গালে। আপনারা এখানে? ইফা তুমি? হিরণের কথা শেষ হবার আগে ইফা জ্বরের গতিতে এসে সজোরে থাপ্পড় মারল হিরণের গালে। পরপর থাপ্পড় পড়লো এই গালেও। হিরণ হতবাক থতমত চোখে দেখল ইফাকে, যার মায়া ভরা শীতল চোখ দুটোতে কেবল আগুন জ্বলছে। যে স্ত্রী তার কথায় উঠতো বসতো সেই কিনা তার গায়ে হাত তুলল। তার একটা আদেশে মাথা ঝুঁকাতে সেই ইফার আজ এত পরিবর্তন।
অবশেষ চাহনি তার তুমি গায়ে হাত তুলছই পা। ইফার তপ্ত চোখের পরিবর্তন হলো না। সেই আগুনে জ্বালিয়ে দিতেছে সমস্ত আত্মপ্রতারণা। রুষ্ট মেজাজে খেয়ে হারালো। তোর মতো একটা জানোয়ারকে যে জুতো ফেটা করিনি, এই ডের প্রেমের মুখোশ পরে সেই শুরু থেকে আমাকে ঠকিয়ে এসেছিস, আমার ভালোবাসার সুযোগ নিয়েছিস দিনের পর দিন। আরে তুই তো ভালোবাসারই যোগ্য নস। এর আগেও দুবার তোকে ক্ষমা করেছি, তখন কি যেন বলেছিলি? শুধু কথাবার্তা হয়েছে মেয়েটার সঙ্গে, আর কোনো বাজে কাজও সম্পর্ক নেই। আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিস না। তারপর আমি মানতে না চাইলে নিজের হাতের রক কেটে মৃত্যুর ভয় দেখিয়েছিলি। ইমোশনাল ব্ল্যাকমেইল করতে তো তুই এক্সপার্ট। আমার মাথা ছুঁয়ে মিথ্যে কসমও কেটেছিলি, কিন্তু আজ তুই মরে গেলেও আমার গলার একটা রক কাঁপবে না। যে পুরুষ পরকীয়ার মতো ঘৃণ্য কাঁধে গড়াগড়ি খায়, সে কি করে আশা করে তার স্ত্রী সব জানার পরও মাথা নত করে তার পায়ে পড়ে থাকবে? তুই শুধু ইফার দুর্বলতা দেখেছিস, কিন্তু ইফার ভিতরে বেরোতো জ্বলন্ত অগ্নিশিখা দেখিসনি। খুব শীঘ্রই সেটাও দেখতে পারবি। তোর এই নোংরা মুখে ফের নাম নিবি না আমার। কুলাঙ্গার কথাকার রুবি দৌড়ে পড়ে যাওয়ার ভয়ে কাঁদছে। মাথা তুলে ইফাকে বলে, আপু আমাকে ক্ষমা করো। অগ্নি দাবানলে ফুসছে মেয়েটা। রুবির পানে হাত ওঠাতে চোখ খিচে নিল ও। সেই হাত ধরে ফেললো আবার। না আপা, ওকে হাত দিয়ে মেরো না। নিজের হাত কেন অপবিত্র করবে? এই নাও জুতো, আমার জুতো দিয়েও মারো ওকে। ক্ষোভে জ্বলছে আবার শরীর মন। ইফা জুতো দুটো নিয়ে এলো পাথারে মারতে শুরু করলো রুবিকে। আবার ওর চুলের মুঠি ধরে টানছে। দীপ্তি এতক্ষণ বোঝাপড়া করার জন্য সুযোগ দিয়েছিল ইফাকে। যুবকের টকবগে রক্ত এখন মাথায়। ভ্রষ্ট মুষ্টি বিদ্ধ হাতের আঙ্গুলগুলো ফুলে ফেঁপে আছে। কলার টেনে ধরলো হিরণের। হিরণ আকুতি ভরা গলায় বলল, আমার কথাটা শুনো দীপ্ত। দীপ্ত নাক বরাবর রুষি মারল। গলার হাড়ে সর্বশক্তি দিয়ে ঘুষি দিয়ে দগদগে লেলিহান শিখে বলল, বাস্টার্ড, এরকম নোংরা কাজ করতে বিবেকে বাঁধলো না তোর? আমার বোনকে ঠকানোর শাস্তি তো তোকে ভোগ করতেই হবে। তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই আমার ডিকশনারিতে। বলে মারতে শুরু করলো। নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে হিরণের। পেটের নাড়ি বুড়িও হয়তো দলা পাকিয়ে গেছে। দীপ্তের করা আঘাতে চোখ কসলাতে কসলাতে ছাদে এসেছে প্রণয়। সে ঘটনার সারমর্ম জানে না। হিরণ নিজের আত্মরক্ষার জন্য দীপ্তের নাকে ঘুষে মেরেছে দেখেই তার ঘুম উবে গেল। কিছু জানার প্রয়োজন বোধ করলো না। দোস্ত বলে ঝাঁপিয়ে পড়লো হিরণের উপর। ভাঙ্গা কাঠ দিয়ে ফেটাতে শুরু করলো তার বন্ধুর গায়ে হাত দেওয়ায়। হিরণের হাত ভেঙে ফেলবে সে। দুইজনের সঙ্গে ফিরে উঠছে না হিরণ। ফলাফল মার খাচ্ছি। দুই টকবগে যুবকের হাতে। আফতাব রহমান গিনে ছি করছেন। গা গুলিয়ে আসছে ওনার। এখানে আর কিছুক্ষণ থাকলে বোধহয় নিজে অসুস্থ হয়ে পড়বে। নির্বাক নিস্তব্ধতায় মরা চারপাশ। বসার ঘরে প্রতিটি মানুষের মুখে নেমে এসেছে অন্ধকার। পাড়া প্রতিবেশী ৩-৪ জন এসে ছি করছে। গেল রুবি আর হিরণকে ফুপিয়ে কাঁদছে রুবি। এটাকে নেকা কান্না বলা চলে। আদমরা হিরণ শরীরের ব্যথা নিয়ে কোনো রকম চেয়ারে বসে আছে। গাল কেটে রক্ত বেরোচ্ছে, তবে অনুতপ্ত হয়েছে কিনা কে জানে। ইফে মেঝেতে বসে দেওয়ালে হেলান দিয়ে নীরবে কাঁদছে। চোখ দুটো লাল। পাশে আবার দৃষ্টি বসে। দৃষ্টি জড়িয়ে ধরে কাঁদছে ইফাকে। দীপ্তের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। ইশরাক রহমান চল শক্ত করে বলছেন, ইচ্ছে তো করছে এদেরকে জ্যান্ত ফুতে ফেলি। কামিনী দাঁতে চেপে বলল, আমি আর ভাবতে পারছি না আমার বাইজি হয়ে শেষে কিনা আমার মেয়ের কপালটাই পড়ালি। অসতী কোথাকার, ভাবতেই ঘা গুলিয়ে যাচ্ছে আমার। হিরণের মতো একটা ছেলে এত বাজে কাজ কি করে করতে পারে? নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আফতাব রহমান নাক মুখ কুঁচকে বসে রইলেন। প্রতিবেশীদের গুঞ্জন একটু আধটু কানে আসছে। হিরণের অপরাধী মুখখানা যতবার চোখে পড়ছে ততবারই আবার ক্রোধে ফুঁসে উঠছে। মানুষ কতটা খারাপ হলে স্ত্রীকে রেখে অন্য নারীর সঙ্গে রাত কাটাতে পারে। সে ছোট বলে সব সময় চুপ করে থাকলে এই মুহূর্তে চুপ করে থাকতে পারল না। হিরণের পানে আঙ্গুল তুলে বলল, আমার বোনকে কেন ঠকিয়েছেন সেটা জিজ্ঞেস করব না, কারণ যাদের বিবেক মৃত তাদের সামনে যুক্তি তুলে ধরা অর্থহীন। তবে আপনার প্রশ্ন জাগছে না কি করে দৌড়লাম হাতে নাতে? ভাবছেন তো আপনাদের এই কুকীর্তির কথা জানলাম কি করে? তাহলে শুনুন। কোমল ভাইয়ের গায়ে হলুদের দিন ছেলে কোঠার ঘরে যা যা নোংরা কথা বলছেন সব শুনেছেন। দৃষ্টি সব কিছু শুনে আফাকে বলে দিয়েছিল। ঠিক ওই দিন রাতেই
ঘরের সামনে বারান্দায় আপত্তিকর অবস্থায় দেখেছিলাম আমি। শালি দুলাভাইয়ের অশ্লীল ফাজলামতির সন্দেহ হয় আমাদের। দৃষ্টির কথা শুনে আফা আরও সতর্ক হয়। চুরি করে আপনার ফোনের পাসওয়ার্ড জেনে সব চেক করে দেখতে পারে আপনাদের লীলা খেলা। শুধু আফাই দেখেনি, আমিও দেখেছি, দেখে সহ্য করেছি। তিলে তিলে শেষ হতে দেখেছি আমার বোনকে। অপেক্ষায় ছিলাম দুটো জানোয়ারকে হাতে নাতে ধরার। কাল যখন তোরা মেসেজ করছিলে আজ রাতে সিলে কোঠার ঘরে ফুষ্টি নষ্টি করবি, তখনই ভেবে নিয়েছি তোর মুখোশটা টেনে খুলবো সবার সামনে। এবং আমরা সফলও হয়েছি। আভা সাইজে হয়তো ছোট, তবে রাগ কোনো অংশে কম নেই। দৃষ্টি ভীত হয়ে বসে আছে, ফোনে ফিস ফিস করে দীপ্তের কানে কানে বলল, দেখছিস দোষ, এদের উত্তেজনার কুয়ো কত গভীর। চোখ গরম করে তাকালো দীপ্ত, থতমত খেয়ে ঠোঁটা আঙ্গুল চাপে ফ্রনে। বুঝালো আর কথা বলবে না। হিরণ এগিয়ে যায় রুবির দিকে, অপরাধ বোধে মাথা নয়। ইফা প্লিজ আমার কথা শোনো, খবরদার আমার নাম মুখে নিবে না। আচ্ছা নেব না, তুমি একটু আমার কথাটা শোনো। এই রুবি আমাকে পাশিয়েছে, ও নিজে আমাকে। কথার মাঝখানে ফোড়ং কাটলো রুবি, চোখের পানি মুছতে মুছতে বলল, মিথ্যে, সব মিথ্যে কথা। দুলাভাই আমাকে পাশিয়েছে, আমার সরলতার সুযোগ নিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়েছে, এত সর্বনাশ করেছে আমার। আপা, ওর কথা একদম বিশ্বাস করো না। ও আচ্ছা, তুমি তাহলে কচি খুকি? দুলাভাই না খারাপ মানলাম, তাহলে তুমি আমার বোনের সংসারে আগুন লাগালে উঠে পড়ে লাগলে কেন? জামাই মরার 6টা মাসও যেতে দিলে না, তার আগে নোংরামো শুরু করে দিলে। তোমার ইচ্ছে না থাকলে রঙ্গলীলা কি একতরফা হয়েছে? আম্মা, তুমি তোমার ভাইজিকে কিছু বলছো না কেন? আবার কথাটা বলতে কামিনী রেগে গিয়ে রুবির চুলের মুঠি ধরল। ব্যথায় কুকড়ে উঠল রুবি। অসতী, অলক্ষী, তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ কি করে করতে পারলি? বোনের কষ্ট সহ্য করতে না পেরে কমল সামনে ঢাল হয়ে দাঁড়ালো। উচ্চকণ্ঠে চেঁচালো কমল, মানছি আমার বোন ভুল করেছে, তাই বলে তুমি আমার বোনের গায়ে হাত তুলতে পারো না ফুফু, তবু কিনা সতীনের মেয়ের জন্য। আচমকিক এক দমকা হাওয়া বয়ে গেল বসার ঘরে। প্রশ্নের আনাগোনা চলছে ইফা আবার দৃষ্টির মনে। সতীনের মেয়ে মানে কে? সতীনের মেয়ে? ইফা ছটফটে প্রসকণ্ঠ। হিরণে মাথা তুলছে জানার আগ্রহে। দীপ্তর মধ্যে বিশেষ কোনো ভাবাবেগ দেখা গেল না। কাবিনীর চোখ দুটো ছোট ছোট বড় হয়ে গেল। করিমন বিবি আজ কাউকে ভয় না পেয়ে বললেন, যেমন ফুফু তেমন বাইজি, কোনো তফাৎ দেখতেছি না আমি। কোমল ইফার কাছে যেতে চাইলে টেনে ধরে কামনি। তুই আর একটা কথাও বলবি না কোমল, রুবিকে নিয়ে বাড়ি চলে যায়, এক্ষুনি বের হয়ে বাড়ি থেকে। কোমল হুঙ্কার দিয়ে উঠল, কোথাও যাব না আমরা। যে আমার বোনের এত বড় সর্বনাশ করেছে তাকে এভাবে ছেড়ে দেব মনে করেছো? কখনো না। আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে, তবেই আমি ক্ষান্ত হব, তার আগে নয়। চমকে উঠে ইফা। হিরণ অবিশ্বাসের চোখে তাকিয়েছে। বাকিদের একই দশা। রুবি যেন সাহস পেল মনে। গলা জোড়ালো হলো তার। আমাকে চুলের মুঠি ধরে অসতী বলছো? আগে আয়নাটা একবার দেখো ফুফু। আমার চরিত্রে আঙুল তোলার আগে নিজের অতীতটা মনে করো। তুমিও তো পরকীয়া করেই ইফা আপুর বাবাকে বিয়ে করেছিলে, তাও লোকজনের সামনে কট খেয়ে। ইফা আপু তখন মাত্র 8 মাসের শিশু, সেই তুমি আজ আমাকে জ্ঞান দাও? সত্যি বলতে বাধ্য হলাম আজ। নিজের গন্ধ লুকিয়ে আবার আমাকে বলছো আমি দুর্গন্ধ? বুকটা মোচড় দিয়ে উঠল ইফার। থরথর করে কম্পিত হলো তার অস্তিত্ব। হৃৎপিণ্ডটা থেমে গেল কিছু সময়ের জন্য। কাঁপা কাঁপা দৃষ্টি ফেললো তার বাবার উপর। মাথা নিচু করে আছেন উনি। ভাবভঙ্গিতে অপরাধ বোধের ছাপ ভাঙতে ভাঙতে গুঁড়ো হয়ে গেল অন্তর। কামিনী তার আসল মা নয়, এটা কি হতে পারে? আবার যেন সবচেয়ে বড় ধাক্কাটা খেলো। দৃষ্টিও কম নয়। চাচি তাহলে ইফা আপির মা না? আচানক বনে গেল মেয়েটা। এবার তো তাহলে তার আপি আরো কষ্ট পাবে। ভাবতে ভাবতে কেঁদে উঠল দীপ্ত। ব্রু কুঁচকে দেখছে তাকে। আজব, তার এখানে কাদার কি আছে? ইফা ধীর পায়ে এগিয়ে যেতে যেতে ভাঙাচোরা গলায় বলল, তুমি আমার মা নও? আমায় পেটে ধরনি তুমি? কামিনী শক্ত গলায় জবাব দিল, না, কিন্তু আমি তো তোমাকে মা ভেবে এসেছি, কারণ তোকে লালন পালনও আমিই করেছি। আফতাব রহমান আর ইশরাক রহমান ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। মেয়ের কাছে কি জবাব দেবেন উনি? শব্দ খুঁজে পাচ্ছেন না। ইফা থরথরে হাত
ভেজা গালে মুসলো কান্নাটা গিলে নেবার চেষ্টায় ডুব গিল পরপর। খুব কষ্টে কাঁপা গলায় আওড়ালো, এজন্যই বুঝি আমাকে অবহেলা করতে? আমি তো ভাবতাম আবার ছোট বলে তাকে এত আদর করো, আমি বড় বলে করো না, তাই সবে মেনেও নিতাম। তোমার সব অন্যায় দেখেও দেখতাম না, কারণ খুব ভালোবাসতাম তোমাকে মা। তোমাকে ছাড়া দুনিয়াটা ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু আমি তো তোমার মেয়েই নই। দপ করে বসে পড়লো মেঝেতে, চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, কণ্ঠ রুদ্ধ, ঠোঁট কাঁপছে। আবার দৌড়ে এসে জাপটে দৌড়ল ইফাকে। কান্না করতে করতে ছোট মেয়েটা নিজের মাকে বলল, মা এসব আগে বলনি কেন? কামিনী ফোঁস করে নিঃশ্বাস ফেলল, কারণ তোর বাবা ওয়াদা করিয়েছিল ইফাকে এসব কথা কখনো না বলতে। নয়তো কি বলে দিতাম? তোর মনে হয় তোর মা স্বেচ্ছায় এতদিন অভিনয় করতো? সতীনের মেয়েকে নিজের বলে গান গেয়ে বেড়াতো? বিরক্তিতে বললেন কথাটা। করিমন বিবি আর অনিমা জহির একসাথে বসে আছেন। অনিমা জহির না কুচিয়ে বলল, এটা তো হয়ই ছিল, সত্যি কোনো দিন চাপা থাকে না। দুই বোন নিজে মনেই প্রশ্ন করে বিলাপ করলো অনেকক্ষণ। ইশাক রহমান আর থাকতে পারলেন না, মুখ লুকাতে চলে গেলেন ঘর ছেড়ে। প্রণয় আহাম্মক বনে গেছে। দোস্ত, নাটকে তো অন্য মোড় নিয়েছি। কি অবাক কাণ্ড! তুই এসব জানতি নাকি আজই জেনেছিস? তো মাথা নাড়ে বুকে শ্বাস ত্যাগ করলো। এইসবের জন্যই সে বাড়িতে আসতে চাইতো না। ইফার আবার বছরে 2-1 ঘুরে আসতো ঢাকা থেকে। আবার সাথে তেমন কথা না হলে ইফার সাথে হয়েছে। বোন নেই বিদায় নিজের বোনের সাথে কম মনে করে না। ইফা কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। সে আর কাঁদবে না। বুকে চিনচিন ব্যথা বুলে নিরেট সরা আওড়ালো, কমল ভাই বল, কাজী ডেকে আনো, আরও একবার অতীতের পুনরাবৃত্তি হোক। ব্যাপারটাই সন্তুষ্ট হতে পারলেন না করিমন বিবি। হিরণ যেন আচানক বনে গেল। আমি আর কোনো বিয়ে টিয়ে করতে চাই না। ইফা, তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমাদের মধ্যে ডিসকাশন হওয়াটা খুব জরুরি। বাঁকা হেসে বিদ্রুপ করলো ইফা। কেন বিয়ে করতে চাও না? তোমরা তো দুজনকে ভালোবাসো, তাহলে অবৈধ সম্পর্ক রাখার মানে কি? চলো বৈধ করে দেয় এই সম্পর্কটা। দীপ্ত ভাইয়া ডাক শুনে চোখ তুলল দীপ্তর মনোযোগ পেতেই বলল, আমার ডিভোর্সের ব্যবস্থা করো। এদের বিয়েটা পড়িয়ে আমাদের ডিভোর্সের কার্যক্রম শুরু করতে চাই। কি বলছি ইফা, ভয় পেও না। কাবিনের 1 টাকাও দিতে হবে না। যার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি হব, তার কাছ থেকে আবার টাকা নিতে যাব কেন? ধরে নাও তোমার নতুন সংসারে টাকাগুলো সদকা করে গেলাম। এত কিছুর মধ্যে দৃষ্টির প্রতি কারো কোনো নজর নেই। সে কোনো কথাও বলেনি। ইফা আফতাব রহমানের কাছে গেল। রুবি লাজ লজ্জা বলে হিরণের পাশে দাঁড়িয়ে ফিসফিস করলো, বিয়ে করতে অসুবিধে কোথায়? আপনি তো আমাকে ভালোবাসেন। হিরণ ঘাড় বাঁকি সরু চোখে চেয়ে তাচ্ছিল্য করে হাসলো। তোর মতো মেয়েকে শুধু ভোগ করা যায়, ঘরের বউ করা যায় না। হিরণ গাড় বাঁকিয়ে সরু চোখে চেয়ে তাচ্ছিল্য করে হাসলো। তোর মতো মেয়েকে ভোগ করা যায়, ঘরের বউ করা যায় না। ছল উঠল রুবি, চোখ দুটো ফাঁকা হয়ে এহেন কথায়। হিরণ সেই বিষয়ে দায়িত্ব নিল না। ইফার খুব অস্বস্তি হচ্ছিল, তাই একটু নিজের ঘরে গেল। ইফা ঘরে যেতেই হিরণ ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। এদিকে রুবিকে এমন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুযোগটা লুফে নিল প্রণয়। তপ্ত হেসে দাঁত বের করে হাসলো, বলল, আপনাকে দেখে না আমার একটা গান মনে পড়ছে, গাইব? রুবি কোনো জবাব না দিয়ে ঠোঁট কামড়ায় দাঁড়িয়ে রইল। প্রণয়ের কথায় মেজাজ যেন আরও চটে গেছে। প্রণয় সেসবে তোয়াক্কা না করে বেসুরে গলায় গান ধরল। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ ছাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা পথে নিয়া কোমর ভাঙ্গে, তোমার লাঙ্গে গো আদা পথে নিয়া কোমর ভাঙ্গে। তার গান শুনে হনহনিয়ে বারান্দায় গেল রুবি। প্রণীত গানটা ঠিক জায়গায় গাইতে পেরে মন খুশি। দৃষ্টিকে করিমন বিবি দরে দরে সোফায় বসালেন। পায়ে বর দিতে ব্যথায় চোখ মুখ খিচে নিয়েছিল মেয়েটা। এদিকে আবার রাগে ফুঁসতে ইফার ঘরের দরজায় কড়াঘাত করছে। সবাই খেপে গেছে হিরণের এমন কাণ্ডে। অবশেষে দরজা খুলল ইফা। আফতাব রহমান আর দীপ্তি একটু দূরে দাঁড়িয়ে আছে। কোমল কাজী আনতে গেছে ভাইক নিয়ে। তার বউ তার ঘরে এসব ঝামেলার মধ্যে আনেনি মেয়েটাকে। আবার ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপা এতক্ষণ দরজা বন্ধ করে ওই লোকটা তোমায় কি বলেছে? ভুল বোঝানোর চেষ্টা করেছে নিশ্চয়ই। তুমি আমাকে বলো, আমি দেখতেছি।
কীভাবে ওর মুখ বন্ধ করতে হয়। ইফা এক জটকে আবার হাত সরিয়ে ফেলল। গলা কঠোর মতো শুষ্ক, চোখে যেন মরুভূমির রুক্ষতা। সে তোর দুলাভাই, সম্মান দিয়ে কথা বল। আবার থমকে গেল। ইফার এই পরিবর্তন বোধগম্য হলো না তার। এক পলক তাকিয়ে থেকে সন্ধিন কণ্ঠে বলল, কি বললে তুমি? এখনো তুমি ওই লোকটাকে স্বামী বলে মনে করো? মানো? অবশ্যই মানি। আমি ওর সন্তানের মা হতে চলেছি। তুই আর ওকে জড়িয়ে কোনো বাজে কথা বলবি না। যা হয়েছে সব ভুলে যা। বিমূঢ় দৃষ্টিতে এক কদম পিছিয়ে গেল আবার। ঠোঁট কাঁপে, কণ্ঠস্বর ফিসফিস করে উঠল। এই সামান্য সময়ের মধ্যে এমন কি হয়ে গেল যে আমার আপা একেবারে পাল্টে গেল? হিরেন কুটিল হাসি ছুড়ে দিল আবার দিকে। সেই হাসিতে শয়তানের ছায়া যেন স্পষ্ট। আবার বুকের ভিতর সাড়া দিল প্রবল সন্দেহ, এই লোক নিশ্চয়ই কিছু একটা করেছে, নয়তো আপা এত সহজে পাল্টে যাওয়ার মেয়ে না। ঠিক তখনই খটখটে জুতোর শব্দ তুলে দীপ্তে এলো। পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে বলল, প্রেগনেন্সির সময় ডিভোর্স হয় না আবার, সো ইফা নিডস টাইম। ইফা ঠান্ডা গলায় ঘোষণা করলো, আমি কাউকে ডিভোর্স দেব না, আমি আমার স্বামীর সাথেই থাকবো। হোয়াট? দীপ্ত আশ্চর্য কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, এই নিয়ে তোমরা আর কোনো কথা বলো না। কোমল ভাইয়া কাজে নিয়ে এসেছে? না। গলা বার করে দীপ্ত সরে গেল। দ্রুত পায়ে প্রস্থান করলে। এই মুহূর্তে ইফার সাথে তর্ক করে লাভ নেই। সে জানে না ঘরের ভেতরে কি ঘটেছে। কোনো একটা গাফলা তো আছেই। হিরণ সামনে থাকলে ইফা মুখ খুলবে না। ইফার আচরণে অস্বাভাবিকতা দেখে পুরো বাড়ির লোক চিন্তায় পড়ে গেল। দৃষ্টি মিনমিন গলায় আবাকে বলল, এত তাড়াতাড়ি আফার এমন কি করে হলো বলতো? কোনো হুমকি দামকি দেয়নি তো? দিতেই পারে, ওর পক্ষে অসম্ভব কিছুই না। কামিনী তার ঘরে এসে বসে আছে, মুখে অমাবস্যার অন্ধকার। রুবি মিনমিনে আওয়াজে বলল, সরি ফুপি, তুমি আমার উপর রেগে আছো তাই না? তো রাখবো না তো কি, হাসবো? রুবি ফাঁয়ে পড়ে গেল কামিনীর। অনুনয়ের স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও ফুপু, ওই সময় মুখ কন্ট্রোল করতে পারিনি। আরে কি করছি সেটা? পা ছাড়। না ফুপু, তুমি যতক্ষণ না মাফ করবে ততক্ষণ পা ছাড়বো না। কামিনী দৌড়ে উঠলো তাকে, মুখটা হাতে নিয়ে বলল, ঠিক আছে করলাম মাফ, তবে একটা কাজ কর, তুই ভালো করেছিস, সতীনের মেয়ের সাথে আর কোনো নাটক করতে হবে না। রুবি চিন্তিত মুখ করে বলল, কিন্তু হিরণ আমাকে বিয়ে করতে চাইছে না ফুফু, এখন কি করব? আরে করবে, না করে যাবে কোথায়? বিয়ে তো ওকে করতেই হবে। একটু পরে কাজী নিয়ে হাজির হলো কমল। রুবিকে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে ড্রয়িং রুমে এনেছে কামিনী। সবাই বিয়েতে উপস্থিত হলো, শুধু উপস্থিত থাকলো না দীপ্ত। হিরণ রুবিকে পাশাপাশি বসানো হলো। ইশরাক রহমান জড়তা নিয়ে ইফার কাছে এসেছিল ঠিকই, কিন্তু ইফা স্বাভাবিক ব্যবহার করে পাশ কাটিয়ে গেছে। দৃষ্টির হঠাৎ কৌতূহল জাগলো দীপ্তকে নিয়ে। আবার কানে কানে বলল, দীপ্ত ভাইয়া কোথায় বসেছে রে? ভাইয়া এখানে নেই। দৃষ্টির মুখোপাধ্যায় বার করে বসে রইল। পরক্ষণে বাড়ল, দীপ্ত আসার সাথে তার মন খারাপের সম্পর্ক কি? অমনি কাজী সাহেব বললেন, তাহলে বিবাহ কার্য শুরু করা যাক। হ্যাঁ শুরু করুন, ইফা বলল। সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছে, মেয়েটা কত শক্ত হয়ে সমস্ত পরিস্থিতি সামলাচ্ছে। হঠাৎ পরিবর্তনের কারণ জিজ্ঞেস করেও কেউ কোনো উত্তর পায়নি। রুবি আর হিরণের বিয়েটা সম্পূর্ণ হলো। ইফা সবার চোখ ফাঁকি দিয়ে নিজের ঘরে এলো। অজোরে কেঁদে দিয়ে বিছানার চাদর খামচে ধরল। নিজ হাতে সতীনকে ঘরে তুলতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে আত্মসম্মান। এর চেয়ে কষ্টের আর কি আছে? জঘন্য অপরাধ যেন মুখ বুজে সব মেনে নিতে হচ্ছে তাকে। আজ তার কাদারি দিন। তখনই কারো স্পর্শ পেয়ে চমকে গেল। ইফা ঘাট ঘুরিয়ে হিরণকে দেখেই গর্জে উঠল, ছুবে না আমাকে। হিরণ বাঁকা হেসে বলল, তাই? ইফা গিনে নাক মুখ কুঁচকে ফেলে। হিরণ তার গ্রীবায় চুমো খায়, অথচ সে বাধা দিতে পারে না, কিছু বলতে পারল না। তার হাত পা বাঁধা। রুবিকে বিয়ে করতাম না, কিন্তু প্রেগনেন্সির সময় আমি তো তোমার কাছে আসতে পারবো না, তাই করেই নিলাম। ব্যবহার শেষে ঠিক সরে ফেলতে জানি আমি। আমার একটা জিনিস চাই ইফা। ইফা কোনো কথা বলল না, ঘৃণায় বমি আসছে তার। হিরণ আবার বলল, আমি চাই আমার বাসরঘর তুমি নিজ হাতে সাজিয়ে দাও। ইফা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই হিরণ তাকে কিছু ইঙ্গিত দিল। দপ করে নিভে গেল সেই আগুন। হাসতে হাসতে বেরিয়ে গেল হিরণ। আর ইফা সে থ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য পড়ছে গগনে, ক্ষীণ আলো ছড়িয়ে দিনের থেকে বিদায় নিয়েছে। গুটগুটে সন্ধ্যা। দৃষ্টি পানি খাচ্ছিল। হঠাৎ করে গ্লাসটা হাত থেকে পড়ে
ভেঙে যাওয়ার শব্দে তনুনয় ছলছল করে ওঠে। ভীত করুণ গলায় আবাকে ডাকতে থাকে, কিন্তু আবার বদলে এলো কামিনী। এই দৃশ্য দেখে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালেন দৃষ্টির ভয়াতুর মুখ পানে। হায় আল্লাহ, এটা কি করলি? নতুন গ্লাসটা ভেঙে ফেললি? ধরফর করে উঠল বুক, হাত থেকে ছিটকে গেল লাঠিটাও। কামিনী শক্ত হাতে চেপে ধরলো ওর হাত, টানতে টানতে বাইরে নিয়ে যেতে শুরু করলো। হারামজাদি, আয় আমার সাথে। দৃষ্টি ব্যথা পেলেও চেঁচানোর সাহস হলো না। ক্ষীণ আওয়াজে বলল, চাচি আমার খুব লাগছে। আরও লাগুক, তোর মরতে পারিস না? আমার খেয়ে আমার পরে আমার জিনিসই ভাঙবি, অপয়া কোথাকার। দৃষ্টি চুপ হয়ে গেল। একটা পুকুর পাড়ে দাঁড়ালো কামিনী, প্রচণ্ড চড়া মেসাজে বলল, অপয়া অলক্ষী, সব তোর জন্য হয়েছে। খুব শখ না তোর গোয়েন্দাগিরি করার? আমার ভাইজির নামে অপবাদ দিবি? তুই তো ফেসটা লাগিয়েছিলি, অন্ধ হয়েও তোর স্বভাব পাল্টায়নি না? ইচ্ছে করছে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলি, আমার টাকার কেনা গ্লাসটাও ভেঙে ফেললি। তোর বাপ কি জমিদারি রেখে গেছে? হারামজাদু, তুই মর, তোর মা বাপের কাছে চলে যা। আমার কাঁধে বোঝা হয়ে আর কতদিন থাকবি? কেউ বিয়ে করবে না তোকে। তোর মতো অন্ধের তো মরে যাওয়া উচিত। দৃষ্টি চোখ ভেয়ে টপ টপ করে পানি পড়লো, খামচে ধরলো কামিজের এক কোণে। কামিনী রুদ্রমুক্তি রূপ ধারণ করে দৃষ্টিকে ধাক্কা মেরে ফেলে দিল পুকুরে। দৃষ্টি খুব একটা সাঁতার জানে না, ডুব কিছুক্ষণ থাকতে পারে মাত্র। পানিতে হাডুডু খেতেও কামিনী বাড়ির ভেতর চলে গেল। হঠাৎ ফানের উতাল পাতাল শব্দে ছাদের কিনারে দাঁড়িয়ে সিগারেট খা প্রণয়ের দৃষ্টিগোচর হলো। বাড়ির ডান দিকে কাউকে ডুবে যেতে দেখে চেঁচিয়ে উঠল। হন্তদন্ত করে নিচে নেমে যতটা সম্ভব দৌড়ালো। তার গলার আওয়াজ শুনে দীপ্ত নিজের ঘর থেকে বের হয়ে পিছু হাঁটা শুরু করলো। পুকুর পাড়ে এসে প্রণয় ফোনটা মাটিতে ডিল দিয়ে ঝাঁপিয়ে পড়লো পানিতে। ততক্ষণে দীপ্ত চলে এসেছে। কামিনী দূরে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। দৃষ্টিকে দেখতে পাওয়া মাত্রই দীপ্ত বেহাল দশা, আত্মাটা যেন খাঁচা ছেড়ে উড়াল দিবে। প্রণয় সাঁতার কেটে নিয়ে আসছিল, তখনই দীপ্ত ঝাঁপ দিয়ে দৃষ্টিকে নিজে কোলে করে উপরে তুলে এলো। দৃষ্টি জ্ঞান হারায়নি, তবে অবস্থা নাজেহাল, ভীষণ হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে দীপ্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল মেয়েটা। মারাত্মক ভয় পেয়েছে দীপ্ত, প্রাণ ফিরে পাওয়ার মতো অনুভূতি পেল। সেও জড়িয়ে ধরে বলল, কার সঙ্গে এসেছিলে এখানে? যদি কিছু হয়ে যেত কথা বলো দৃষ্টি। দৃষ্টি কি আর এসব কানে তুলল? সে খুঁজছে নিরাপদ আশ্রয়, মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছে। এই মুহূর্তে এই মানুষকে তার সবচেয়ে আপন মনে হয়েছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো কিছুক্ষণ। নরম দেহটা বুকের সাথে জড়িয়ে রয়েছে এখনো। চোখ বন্ধ করলো দীপ্ত, অনুভব করলো ভিন্ন কিছু। কোমল কাড়াটা জড়িয়ে রাখতে হঠাৎ এত ভালো লাগছে কেন? কেন মনে হচ্ছে খড়খড়ে হৃদয়ে এক ফসলায় বৃষ্টি নেমেছে। আর যদি সময়টা এখানেই থমকে যেত? বয়াতুর মুখখানা এত আদুরে হবে কেন? যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত তো? দৃষ্টিকে বুক থেকে সরালো দীপ্ত। নিজে চিপচিপে দুজন। বাড়ির ভেতরে মনে হয় এখনো খবরটা পৌঁছায়নি, তাই বাধ্য হয়ে দৃষ্টিকে কোলে নিতে হলো দীপ্তের। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে আছেন। দাদু, আবা কোথায়? তোমরা জলদি এসো। আবা হাঁস মুরগির ঘরে ছিল। দীপ্তের বাড়ি সরেন ডাক কর্ণপাত হতেই দৌড়ে এলো। অবাক না হয়ে পারছি না, দৃষ্টির উপর কারো খেয়াল নেই কেন? কারোর কি একটু সময় হয় না ওর দেখভাল করার? কেউ কি পুকুর ফাড়ে নিয়ে গেছিল? দীপ্তর কথা শুনে ঘটনাটুকু আর বুঝতে বাকি রইল না। আবার বুক দরফড়িয়ে উঠলো অমনি। দীপ্তের পেছন পেছন ঘরে ঢুকলো। ভাইয়া, দৃষ্টি ঠিক আছে তো? দৃষ্টিকে একটা চেয়ারে বসালো দীপ্ত। চোখ গরম করে আবার দিকে তাকাতেই ময়টা বই পেয়ে গেল। খুব বলল, ওর খেয়াল রাখবি, আমি আসছি। হনহনিয়ে বেরিয়ে গেল সে। দীপ্তের পেছন পেছন হাঁটতে হাঁটতে প্রণয় গোমড়া মুখে বলল, দোস্ত, দৃষ্টিকে তো আমিই বাঁচাতাম, মাঝখানে তুই এসে মাগনা মাগনা ক্রেডিট নিলি। নয়তো দৃষ্টি আমাকে জড়িয়ে বাকিটুকু উচ্চারণের আগে আচমকা প্রণয়কে দেয়ালের সঙ্গে মিশিয়ে গলা চেপে ধরল দীপ্ত। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট টাচিং হার। একবার মুখে এনেছিস, ভবিষ্যতে আর কখনো আনবি না। গট ইট। ফোনে উপর নিয়েছে, মাথা নাড়ল। দীপ্ত তাকে ছেড়ে দিতে যেন হাফ ছেড়ে বাঁচল। আরে সে তো মজা করে বলেছিল, এটাকে এত সিরিয়াস নেওয়ার কি আছে? বড় বড় কদম ফেলে হাঁটতে থাকা যুবককে দেখার পর মুহূর্তে ভাবল, দীপ্ত আবার ভালোবেসে ফেলেনি তো দৃষ্টিকে? না হলে দৃষ্টির প্রতি এত কিসের টান ওর? দৃষ্টি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বয়ের ছোটে জ্বর এসে গেছে কিশোরের, অথচ কামিনীর নামটা কাউকে বলতে সাহস হলো না। যদি আরও কোনো বড় ক্ষতি
করে দেয় তো। করিমন বিবি ওর মাথার কাছে বসে তসবিহ পড়ছেন। ইফা খাটের কোণে বসা অনুভূতিহীন পুতুলের ন্যায় স্থির। দীপ্ত ওষুধ হাতে প্রলেপ করলো। ইফাকে বলল, দৃষ্টির জন্য খাবার নিয়ে আয়, ভাত খাওয়ানোর পর কিছু মেডিসিন খাওয়াতে হবে। যাচ্ছি। ইফা গেল খাবার আনতে। কাঁথা দিয়ে আবৃত পুরো শরীর, কেবল মুখটুকুই দৃশ্যমান। চোখ আটকে গেল ওখানে। বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। তেমনটাই হলো তার। প্রচণ্ড রাগ হলো হঠাৎ। কে নিয়ে গেছিল দৃষ্টিকে ওখানে? কি শত্রুতা থাকতে পারে এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার সাথে? যদি কখনো জানতে পারে, জান নিয়ে নিবে ওর। ইভা খাবার নিয়ে এসে দৃষ্টিকে উঠে বসালো। তারপর ছোট ছোট লোকমা তুলে দিতে লাগলো ওর মুখে। সবটুকু দৃশ্য দীপ্তির চোখে ভাসে। ভেবেছিল মেডিসিন রেখে চলে যাবে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে যেতে চাইল না মন। বেহায়ার মতো বসে রইলে, হাত দুটো নিষ্পিস করছে। যদি সে খাইয়ে দিতে পারতো। ভাইয়া, মেডিসিনগুলো দাও। ইফার হাতে জ্বরের ওষুধগুলো দিয়ে বেরিয়ে এলো দীপ্ত। কেমন যেন অস্থির লাগছে নিজেকে। এখানে সরে যাওয়া উচিত। অনুভূতির সাথে যুদ্ধ করে পরাজিত হতে চায় না এখনই। সারাদিন অভুক্ত থাকা শরীরে কান্তি এসে ভিড় জমেছে। ইফার দৃষ্টি খুব অল্প খেয়েছিল। অবশিষ্ট প্লেটের ভাতগুলো খেয়ে এখানেই শুয়ে পড়লো দৃষ্টির সাথে। তার সাথে বরাদ্দকৃত রুমে আজ অন্য কারো বাসর ঘর, তবু কিনা নিজেরই স্বামীর সাথে। সে নিজের হাতে তাজা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ওই ঘর। সবে রাগ হয়েছে ওর উপর। তার জীবন আর কি আছে হারাবার? আসল মা এখন কোথায় আছে? কবে খুঁজে পাবে তার মাকে? কার সাহায্য নেবে? শুধু অনাগত সন্তানের কথা ভেবে সমস্ত কষ্ট উগড়ে দিতে চাইলো। ভাবতে লাগলো পুরনো দিনের কথা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।